থাম্বনেলে আপনারা যেমনটা দেখেছেন সেটাই বাস্তব। বর্তমানে শেখ হাসিনার ভয়ে বাংলাদেশের টোটাল রাজনীতি এখন থরথর 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 করে কাঁপছে। এবং এই ভিডিও, এই মাটি হলো বঙ্গবন্ধুর, এই মাটি শেখ হাসিনার, এই মাটি আমার, এই মাটি আওয়ামী লীগের। আরে আমি আওয়ামী লীগের লোক, আমি বঙ্গবন্ধুর, আমি শেখ হাসিনার লোক। এই দেশে একমাত্র যদি দল থাকে, একটাই দল, সেটা আওয়ামী লীগ। অন্য কোনো দল এই মাটিতে আসবে না। রাজনীতির নতুন কৌশল হাতে নিয়েছেন শেখ হাসিনা। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করায় ডক্টর ইউনূস, উপদেষ্টা পরিষদ ও সমন্বয়কদের বিচার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্ব ভালো নাই আঙ্কেল। শেখ হাসিনার সময় আমরা কামাই করতে পারছি বাবা, এখন আমরা ভালো নাই। কারণ এই ইরা সিন্ডিকেট ভাঙবো, এই ভাঙবো, সেই ভাঙবো। দেশ স্বাভাবিকের 4 মাস হচ্ছে এই দেশে সরকার পরিবর্তন হবা, কিন্তু সাধারণ মানুষের কোনো পরিবর্তন নাই। এবার কি তাহলে সমন্বয়ের জন্য বিপদে পড়ে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে আজকে কয়েকটি বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো, যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ যদি আমার সাথে থাকেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। থাম্বনেলে আপনারা যেমনটা দেখেছেন সেটাই বাস্তব। বর্তমানে শেখ হাসিনার ভয়ে বাংলাদেশের টোটাল রাজনীতি এখন থরথর 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 করে কাঁপছে। এবং এই ভিডিওটা যত আগে এগোবে এই থরথরের কাঁপুনি তত বেশি বাড়তে থাকবে। গতকাল শেখ হাসিনা লন্ডনে একটি ভার্চুয়াল মিটিংয়ে বার্তা দিচ্ছেন। দেশে নাকি আওয়ামী লীগের সমর্থনকারী মানুষ নেই, এদিকে বিদেশে লন্ডনে একটা স্টেডিয়াম, একটা পুরো অডিটোরিয়াম ফুল কাতারে কাতারে লোক ঠিক 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 করছে লড়কার মানুষ। শেখ হাসিনার সরকার বারবার দরকার। এদিকে আমাদের পাকিস্তানপন্থী জামাত শিবির সমন্বয়কারীরা সারা দেশের মানুষকে বুঝিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগের কোনো সমর্থন নেই। বিদেশেই যদি এই কাণ্ড হয় তাহলে দেশে কি পরিণতি হবে সে তো এরা খুব ভালো করেই জানে। সেই জন্যই এখন ভয়ের শিহরণটা ভিতরে এত পরিমাণে তাদের হাড় কাঁপিয়ে দিচ্ছে। গতকাল শেখ হাসিনা লন্ডনে এই ভার্চুয়াল মিটিংয়ে এই বিভিন্ন রকম কথা বলেছে। খুনি ইউনূস, সুদখোর ইউনূস, বিভিন্ন রকম বিষয় হয়েছে। এখন সেইগুলোর পর হঠাৎ করে পাগলামি বেড়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন গতকালকের রিপোর্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলা। মানে নাটকের, আর এরা যে কটা নাটক করছে সব সস্তার নাটক। মানে একটা বাচ্চা ছেলে দেখলেও বুঝতে পেরে যাবে যে ভাই তুই সস্তার নাটক করছিস, এতে কোনো সত্যতা নেই। এর আগে একটা গাড়ি বহরে হামলা হলো, মানে একদম সরাসরি ঠুকে দিল। এদিক দিয়ে ট্রাক আসছিল আর এদিক দিয়ে সমন্বয়কদের গাড়ি যাচ্ছিল, ট্রাক হঠাৎ করে গিয়ে এইভাবে এই কোনায় ঠুকেছে এদেরকে মারার জন্য। এই একটা নাটক হলো, ফেল করে গেল। এই নাটকে কি বলা হচ্ছে দেখুন। ফেসবুকে এই যে পোস্ট দেখতে পাচ্ছেন, ফেসবুকে হাসনাত জানিয়েছে কি হয়েছে ওদের সাথে। ঢাকা থেকে বন্দরবনের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এখন এই যে হামলাটা অন্য কেউ করেনি, তাদের লোকই করেছে এবং এটা একটা সাজানো নাটক হয়েছে। একটা ভিডিওতেই আমি প্রমাণ করে দিচ্ছি এক্ষুনি। কি বলছে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ সরকারের নিকটে। ও হো হো, আরে ভাই সরকার তো এখন তোমরাই চালাচ্ছ, তোমরা আবার শাস্তির দাবি করছো কাদের কাছে? মানে নাটকের একটা সীমা থাকে। এখানে এই ভিডিওটা দেখুন, যে ভিডিওতে আমরা দেখতে পাবো যে তাদের গাড়িতে কিভাবে কি হামলা করা হয়েছে এবং এই ভিডিওতেই স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা এটা পুরো সাজিয়ে একটা নাটক করেছে। এখন আমরা থানায় পৌঁছাইনি। হ্যাঁ, এইবার দেখুন জিনিসটা। পুলিশ আসছে, দাঁড়ান, কাজ ভেঙে ফেলেছে। এই যে এই সমন্বয়কের একবার মুখশ্রীটা একটুখানি দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি একটু। যা ছিল সবই তারা এই যে দাঁড়ান, এখানটা নিয়ে গেছে, ফোন নিয়ে গেছে, আমার ওয়ালেটে অনেক কিছু ছিল ইম্পর্টেন্ট, সব কিছু নিয়ে গেছে।
উনি হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এখানে 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 এই সমন্বয়কের হাসিটা একবার দেখুন। এদের গাড়ির উপরে নাকি হামলা করেছে দুষ্কৃতীরা, এবং হামলা করে দুষ্কৃতীরা এদের মানি ব্যাগ, এদের মোবাইল সব নিয়ে গিয়েছে। একটুখানি মুখের হাসি দেখুন, পাকিস্তান ভাইয়ের মুখের হাসিটা দেখুন। এটা কতটা সস্তার নাটক ভাই এরা করছে, এবং ভয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের ভয়ে এরা এতটাই এখন উন্মাদ হয়ে গিয়েছে যে কখন কিভাবে কোথায় কি নাটক সাজাতে হবে সেটা ঠিক বুঝে উঠতে পারছে না। 5ই আগস্টের আগে পর্যন্ত যা নাটক সাজিয়েছিল সব মোটামুটি বুদ্ধি দিয়ে সাজিয়েছিল, কিন্তু এদের এখন বুদ্ধির লোপ পেয়েছে। দেখুন এর মুখটা দেখুন, হাসিটা দেখুন। এই হাসি দেখে যেই বুঝতে পেরে যাবে যে ভাই তোমরা একটা ফ্লপ নাটক করছো, তোমাদের গাড়িতে কেউ হামলা করেনি, তোমরাই হামলা করিয়েছো যাতে আওয়ামী লীগের উপরে আরো বেশি দোষারোপ করা যায়। যখন আপনি কাউকে হারাতে চাইবেন তখন কি করবেন? আরো বেশি দোষ দেবেন তার উপরে, বিভিন্ন রকম মামলা মোকদ্দমা করবেন, বিভিন্ন রকম বিষয় নিয়ে প্রেসার ক্রিয়েট করবেন, তাই না? তো এই আমাদের সমন্বয়কারীর মুখের হাসিই বলে দিচ্ছে যে এটা একটা ভয়ঙ্কর সাজানো নাটক ছিল, তার বাইরে কোনো কিছুই নয়। হাসিটা একবার দেখুন। এই যে আরেকজন সমন্বয়ক, মানে ফুল ফ্লপ নাটক হয়েছে ভাই, এর থেকে বেশি আর কিছু বলা যাচ্ছে না। এখন পরবর্তী আরেকটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যাই। গতকালকের ঘটনা, বিএনপির 3 সংগঠন পদযাত্রা করেছে, মানে এদের তো আর দ্বিতীয় কোনো কাজ নেই, মানে এইসব আন্দোলন করা ছাড়া হাই কমিশনে স্মারকলিপি জমা দিতে গিয়েছে। সেখানে আমাদের রাজাকার বড় ভাই, এটা আমি জানি না, মানে বাংলাদেশের মানুষই আমাকে আর কি জানিয়েছে যে রিজভী ইনি হলেন রাজাকারের সন্তান। তো তিনি কি বলছে দেখুন। ভারতের উদ্দেশ্যে বিএনপির নেতা রাজাকার রিজভী বলছে, নানা অপপ্রচার অপতথ্য দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কলকাতার নিউ মার্কেট বন্ধ, কলকাতার ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ, কলকাতায় হাসপাতালে রোগী নেই, ক্লিনিকগুলো বন্ধ, তাতে আপনাদের আনন্দ হতে পারে, কিন্তু আমাদের এখানে কোনো ভ্রুক্ষেপ নেই। ও তাই, মানে এখানে অপপ্রচার আর অপতথ্য রিজভী সাহেব কারা ছড়াচ্ছে একটু দেখুন। এখানে আপনি কি বলছেন? কলকাতার নিউ মার্কেট বন্ধ, ডিপার্টমেন্ট স্টোর বন্ধ, কলকাতার হাসপাতালে রোগী নেই, মানে বাংলাদেশ থেকে আপনাদের যে মানুষগুলো আসতো সেই ভরসাতেই কলকাতা চলছে। বাপ রে বাপ, বিশাল একটা ব্যাপার রিজভী সাহেব, আমরা না খেতে পেয়ে মরে যাবো, শিগগিরই এই আপনাদের রাগ ক্রোধ একটু কন্ট্রোলে নিয়ে আসুন আর আমাদের হাসপাতালগুলোতে ভিজিট করুন। রিজভী সাহেব রাজনীতি করতে করতে এখন যে পর্যায়ে চলে গিয়েছেন, চারিদিকে শুধু সস্তার নাটক করছেন আপনারা, আর ভারতবাসী সহ গোটা বিশ্ব আওয়ামী লীগ তো একটা দেখার সুযোগ করে দিয়েছে যে আওয়ামী লীগ বাদে এই বাংলাদেশে আর যেসব পাকিস্তানপন্থী রাজনীতি আছে তাদের অ্যাকচুয়াল চরিত্রটা আর কি। রিজভী সাহেব এই জায়গায় দেখুন, এটা কতই 7ই ডিসেম্বরের খবর, গত পরশু দিনের খবর। আপনাদের এক নেতা কি বলছে দেখুন, গাছের শিকড়ে পানি ঢেলে ডাল ছেটে কোনো লাভ হবে না, মানে বলতে চাইছে দেশে যতটুকু গণতন্ত্র আছে সেটাকে এবার উপড়ে ফেলো। কি বলছে দেখুন হেফাজত ইসলামের নেতা, বলছে সংবিধানে কুরআন সুন্নাহ বিরোধী আইন ও নীতিমালা করার যে ওপেন স্পেস তা বন্ধ করতে হবে, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছে। তিনি বলছে ভারতীয় সংবিধান থেকে পাচারকৃত ধর্ম নিরপেক্ষতা নামক কুফের মতবাদ দিল্লিতে পাঠাতে হবে, বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে বাতিল করতে হবে। রিজভী সাহেব এখানে আপনি কি বলছেন? ধর্মের প্রতি প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের কোনো রাজনীতি নেই, ওদের রাজনীতি শেষ হয়ে গিয়েছে। ভারত ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক উল্লেখ করেছেন রিজভী, রাজাকার রিজভী। সাম্প্রদায়িক কে কারা দেখতে পাচ্ছেন? আপনাদের রাজনীতি কোন লেভেলে চলে গিয়েছে? ভারতের রাজনীতি সাম্প্রদায়িক। এখানে কি বলা হচ্ছে? বাংলাদেশে যতটুকু গণতন্ত্র রয়েছে, মানুষের স্বাধীনতা রয়েছে, ধর্ম নিয়ে যে রাজনীতির ব্যাপারটা এখনো পর্যন্ত ছিল না, সেটা এবার আপনারা পাকিস্তানপন্থীরা ক্ষমতায় এসে একেবারে ওপেন বলছেন যে বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা যে বিষয়টা আছে সেটা তুলে ফেলতে হবে। এই তো হেফাজত ইসলামের নেতা আপনাদের সরকারের কাছে দাবি করেছে, তো এই নিয়ে কিছু বলেছেন? যদি হ্যাঁ এখন ধর্ম নিরপেক্ষতা এই বিষয়টা দেশ থেকে সরিয়ে ফেলতে চান, তাহলে ওপেন অ্যানাউন্স করুন, সারা বিশ্বকে জানান যে আমরা এখন ধর্ম নিরপেক্ষতা এই বিষয়টাকে তুলে ফেলতে চাই। না, সেটা আপনারা করবেন না। সারা দুনিয়ার কাছে ডেমোক্রেটিক ফুল ধর্ম নিরপেক্ষতা, আমরা একদম মানব বন্ধন, একেবারে পুরো ফুল ভালো সরকার, কিন্তু ভিতরে পুরোপুরি একেবারে উগ্রবাদী চিন্তাধারা দিয়ে ভর্তি। এখানে আসুন রিজভী সাহেবের
নূতন কি বলবো, এটা নূতন যাত্রা। এখানে দেখুন 5ই ডিসেম্বরের খবর, স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক রিজভির। ও রিজভি সাহেব, তাহলে গত 1 বছর ধরে এই যে আপনারা এবং ওই আমাদের এক ছোট লোক আছে নামে হিন্দু, কিন্তু অ্যাকচুয়াল মানে ধর্মের কোনো বিষয় নেই তার মধ্যে, একেবারে পুরো কাফের, ওই যে পিনাকি ভট্টাচার্য, আপনাদের ইন্ডিয়া বয়কটের প্রধান নেতা 1 বছর ধরে ইন্ডিয়া বয়কট করলো না। আপনি তো আবার আপনার শাল পুড়িয়ে দিয়েছিলেন, তাহলে এই আবার নিজের শাড়ি, স্ত্রীর শাড়ি এখন পুড়াচ্ছে। কি বলা হচ্ছে দেখুন, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, আগরতলায় উপ হাই কমিশনে হামলার প্রতিবাদ, এইসব বিভিন্ন বিষয়ে একেবারে আমরা ভারতের শাড়ি কিনবো না, ভারতের সাবান কিনবো না, ভারতের টুথপেস্ট কিনবো না। তাহলে রিজভি সাহেব, এই গত 1 বছর ধরে আপনি তো আপনার শাল পুড়িয়ে দিয়েছিলেন, শাল পোড়ানোর পর এখন স্ত্রীর শাড়ি পোড়াচ্ছেন, তার মানে এখানেই ধরা পড়ে গেল আপনাদের সস্তার রাজনীতি ঠিক কিভাবে করেন। মানে আপনাদের কথা আর কাজে কোনো মিল নেই। যখন শাল পুড়িয়েছিলেন তখনই তো আপনার এটা শিওর হওয়া উচিত ছিল যে আমার ঘরে ইন্ডিয়ান আর কোনো প্রোডাক্ট নেই। মানে রিজভি সাহেব বাইরে আসলো রাজনীতি করার জন্য, একটা বাড়ি থেকে শাল নিয়ে আসলো, শালটাকে পুড়িয়ে দিল, ও আমি ইন্ডিয়ান পণ্য বয়কট করে দিলাম, হ্যানা ত্যানা। এদিকে বাড়িতে আলমারি ভর্তি ইন্ডিয়ান শাড়ি বউয়ের রয়েছে, এখন সেই একটা শাড়ি বউয়ের কাছ থেকে একটু হাত কাজ জড়ো করে রিজভি সাহেব হাত কাজ জড়ো করে বউয়ের কাছ থেকে একটা শাড়ি নিয়ে এসে এখন সেটাকে পুড়িয়ে আবার একটু রাজনীতির ইন্ধন চলছে। রিজভি সাহেব, যদি এরকমই হয়, বউয়ের শাড়ি পোড়াতেই হয়, তাহলে বউ কিন্তু একেবারে ঝেঁটিয়ে একেবারে মুখ, এই বুড়ো বয়সেই যে কটা মাথায় চুল রয়েছে সব তুলে ফেলবে কিন্তু, এই বউয়ের শাড়ি পুড়িয়ে যদি রাজনীতি হয়। তার মানে বুঝতে পারছেন, এদিকে দেখুন ভারতীয় পণ্য বয়কট করবে রিজভি সাহেব, অন্যদিকে অর্থ উপদেষ্টা কি বলছে, ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি ঢুকবে না। তার মানে এই সরকার এবং এই সরকার বাদে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে এদের একটাই রাজনীতি করার, না একটা না, দুটো রাজনীতি করার প্রধান অস্ত্র। প্রথম হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা, আর দ্বিতীয় হচ্ছে ভারত। এছাড়া এদের কাছে রাজনীতি করার কোনো মশলাই নেই ভাই। দেশের উন্নতি, দেশের মানুষের উন্নতি, মানুষের ভালো, এসব এদের রাজনীতিতে প্রবেশ করে না। এদের রাজনীতি আর এদের যে সমর্থক, এদের মেন খাদ্য, মেন মশলা ভারত, আওয়ামী লীগ, শেখ হাসিনা। এখানে দেখুন বাণিজ্য উপদেষ্টা কি বলছে, ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি ঢুকবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব। এবার আরেকটা খবর দেখুন, চমকে যাওয়ার মতো খবর, 7ই ডিসেম্বরের খবর। কি বলা হচ্ছে, ভারত থেকে 1655 টন চাল আমদানি হয়ে গিয়েছে ইতিমধ্যে। যশোর বেনাপোল স্থল বন্দর দিয়ে 17 দিনে ভারত থেকে 1655 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। আর এদিকে আমাদের পাকিস্তানপন্থী রাজাকার রাজনৈতিক দলের নেতা রিজভি রাজাকার বলছে স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক রিজভির। এবার দেশবাসী, প্রমাণ হলো তো যে এই সমস্ত সস্তার রাজনেতারা ভারত এবং শেখ হাসিনাকে বদনাম কেন বারবার করে, আপনারা বুঝতে পারছেন তো। এবার আমি রিজভি সাহেবকে আর একটা ফুলের মালা দিতে চাই, অপমানের ফুলের মালা। কি, 8ই ডিসেম্বরের খবর। এখানে রিজভি সাহেবের দলের আরেক নেতা ফখরুল ইসলাম কি বলছে দেখুন, আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম বলেছে। তা এখন আইনি জটিলতা বলতে ঠিক কতটা জটিল আর প্যাঁচ লেগে রয়েছে তারেক সাহেবের বিষয়গুলোতে, মামলাতে, আমি ঠিক বুঝতে পারলাম না। গত 4 মাস হয়ে গেল, এখনো জটিলতা কাটিয়ে উঠতে পারছে না। অথচ আমাদের এটা হচ্ছে 9ই ডিসেম্বর, আজকেই পাবলিশ হয়েছে খবরটা, সারা বাংলাদেশের মিডিয়াতে পাবলিশ হয়েছে। অথচ আমাদের ইউনূসের বিরুদ্ধে পুরনো 5 মামলা খারিজ করলো বাংলাদেশের সুপ্রিম কোর্ট, বহাল হাইকোর্টের রায়। তার মানে শেখ হাসিনার সময়কালে এই ব্যাংকে যে কর্মচারী বিষয়ে বহু কর্মচারী আমাদের এই সুৎখোর বাবার নামে মামলা করেছিল, সেই মামলা আগেই হচ্ছে হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এখন হাইকোর্টের সেই রায়কে আবার মানে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে রিজভি সাহেব, প্রথমে আপনাদের নেতাকে একটু দেশে ফিরিয়ে আনুন। আপনারা নিজেই বুঝতে পারছেন যে আমাদের অস্তিত্ব সংকটে চলে গিয়েছে, সেগুলো এবার একটু বাইরে নিয়ে আসুন। এসব ভারত শেখ হাসিনা দিয়ে দেখিয়ে বা এদেরকে নিয়ে সমালোচনা করে এইসব রাজনীতি করে কিছু ফায়দা হবে না, কারণ আপনাদের অস্তিত্বই এখন সংকটের মধ্যে পড়ে গিয়েছে। আওয়ামী লীগকে বাদ দিন,
আওয়ামী লীগ এন্ট্রি মারলে কি হবে সেটা পরের বিষয়, কিন্তু আওয়ামী লীগ এন্ট্রি মারার আগে থেকেই আপনাদের রাজনীতি সংকটে পড়ে গিয়েছে। রিজভী সাহেব যদি ক্ষমতা থাকে 4 মাস তো হলো, আপনাদের নেতাকে, দেশ নায়ককে দেশে ফিরিয়ে নিয়ে আসুন, দেখি আপনাদের রাজনীতির কত ক্ষমতা আছে। শাড়ি পুড়িয়ে, শাল পুড়িয়ে, ভারত বয়কটের ডাক, এসব এখন দেশের মানুষ আর খাচ্ছে না এসব রাজনীতি। পারলে দেশ নেতাকে দেশে ফিরিয়ে আনুন, তারপরেই বুঝবো। কারণ আপনাদের অন্তর্বর্তী সরকারের নেতা তো পটপট করে তার নামে মামলা খারিজ করে ফেলছে, তাহলে তারেক রহমানের নামে এমন কি মামলা আছে? আপনি আবার বলছেন যে এটা 2 দিন আগের খবর, ফিরিয়ে দাও বাংলা, বিহার, উড়িষ্যা। এই যে কি বলছে দেখুন, ভারত যদি কোনো অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো যে আমাদের নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা ফিরিয়ে দাও। মানে এই বয়সেও কি চলছে রিজভী সাহেব? বাংলা, বিহার, উড়িষ্যা ফিরিয়ে দেব, কিন্তু তার আগে তোমাদের বাপ ঠাকুরদা যেসব রাজাকার পাকিস্তানিরা ছিল তাদেরকে মারতে গিয়ে, তাড়াতে গিয়ে, উচিত শিক্ষা দিতে গিয়ে ভারতীয় ইন্ডিয়ান আর্মি ফোর্সের যে 4000 সৈনিক আমরা বলিদান দিয়েছি, সেই 4000 সৈনিক আমাদেরকে ফিরিয়ে দাও। তারপর বাংলা, বিহার, উড়িষ্যা অনেক দূরের কথা। আগে তোমাদের বাপ ঠাকুরদাকে মেরে এই যে বাংলাদেশটা বানানো হয়েছে, সেখানে যে ভারতীয় 4000 জওয়ানের শহীদ হয়েছে, সেই 4000 জওয়ান ফিরিয়ে দাও। যে দেশে দাঁড়িয়ে আজকে কথা বলছো, এসব ছোট লোকের মতো রাজনীতি করছো, সেই দেশ গড়তে ভারত তার 4000 সৈনিক খুইয়েছে, সেই 4000 সৈনিক ফিরিয়ে দাও। রিজভী সাহেব, তোমাদের বাপ ঠাকুরদাকে ইন্ডিয়ান আর্মি ফোর্স যেমন কুকুরের মতো তাড়িয়ে তাড়িয়ে মেরেছিল, ঠিক আবারও এই প্রজন্মেও সেরকম একটা কিছু হতে হবে। মানে এদেরকে, এই আতঙ্কবাদী উগ্রবাদী চিন্তা ভাবনার এই রাজনেতাদেরকে একটা মানে 2-3টে দশক অন্তর এদেরকে ওই একবার করে কুকুরের মতো চল 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 কুকুরের মতো মারতে হবে, ছোটাতে হবে, তাহলে এরা সারা জীবন মনে রাখবে। বাংলা, বিহার, উড়িষ্যা সব ফিরিয়ে দেবে আগে। আচ্ছা, এখানে দেখুন ওই যে আরেকটা যে খবর দেখালাম যে মানে ভারতের হাই কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এদের আমি তখনই বললাম না যে এদের কোনো কাজ নেই, চাকরি বাকরি, ব্যবসা বা জীবনে আর চাষবাস, বিভিন্ন রকম মানুষের কাজ থাকে, স্বপ্ন এসব থাকে, এদের কোনো কাজ নেই রাজনীতি ছাড়া। দেখুন ঢাকায় গিয়ে ভারতের হাই কমিশনে স্মারকলিপি তো জমা দিয়ে এসেছে, আবার সেখান থেকেই দ্বিতীয়টা ঢাকা আখুড়া লং মার্চ বুধবারে হবে। ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার পর ঢাকা টু আখৌড়া লং মার্চ কর্মসূচি করতে যাচ্ছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। মানে এদের দ্বিতীয় কোনো কাজ নেই ভাই। একবার স্মারকলিপি দিয়েছিস, একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে, সেখান থেকে এবার পরবর্তী বিক্ষোভ সমাবেশ, মানে এই সমাবেশ আন্দোলন ছাড়া এদের দ্বিতীয় কোনো কাজ নেই। আচ্ছা, এরা তো সমাবেশ আন্দোলন করছে, এদিকে ভারতীয়রাও কিছু কি কমতি আছে নাকি? ওরা একটা সমাবেশ করে, একটা লং মার্চ করে আর একটা লং মার্চের দায়িত্ব নিয়েছে, এদিকে ভারতীয়রাও পিছিয়ে কোথায় রয়েছে? 9ই ডিসেম্বরের খবর দেখছেন, কি বলা হচ্ছে? বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি দিল্লিতে। আগামী 10ই ডিসেম্বর মঙ্গলবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ঘেরাও সিদ্ধান্ত নিয়েছে সিভিল সোসাইটি অব দিল্লি, একটি সংগঠন মূলত আরএসএস এর ছাতার তলায়। সিভিল সোসাইটি অব দিল্লি ছাড়াও 200টি সংগঠন ওই ধর্নায় অংশ নিতে চলেছে। এসো বিএনপি, তোমরা এদিক দিয়ে ধর্না দাও, লং মার্চ করো, আমরাও এদিক দিয়ে লং মার্চ করছি। আর বলতে গেলে এখন ভারতের টোটাল রাজনেতা থেকে শুরু করে সাধারণ মানুষ ফুল ফায়ার মুডে আছে যে এই পাকিস্তানপন্থী, এই সুৎখোর ইউনুস, জামাত শিবির, এই যে একটা সরকার সিস্টেম বাংলাদেশে চলছে, এর বিরুদ্ধে ভারতকে কিছু একটা অ্যাকশন নিতে হবে এবং একটা উচিত শিক্ষা দিতেই হবে। দেখুন এখানে খোদ বিজেপির নেতাই কি বলছে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে হাই কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা তথাগত রায়। কি বলছে দেখুন, প্রণয় ভার্মা বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনের বিষয়গুলো পর্যবেক্ষণ করে, মানে প্রণয় ভার্মা কিছুদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছিল না যে আমাদের সম্পর্কটা বহুমুখী, সেটা একটা ইস্যুতে কিছুতে কম হবে না বা কোনো কিছু উল্টোপাল্টা হবে না। সেখানে বিজেপির নেতাই প্রশ্ন করছে যে এর মানেটা তাহলে কি দাঁড়ালো? এই যে প্রণয় ভার্মা বলছে যে আমাদের রিলেশন বহুমুখী, আমরা যে কোনো একটা বিষয়ের উপরে ভিত্তি করে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারি না, কোনো কিছু করতে পারি না, তার মানে এর মানে কি এখানে তিনি বোঝাতে বলছে। সুতরাং বলছে অ্যাকশন নাও, এটা তো গেল বিজেপির নেতা। এবার তৃণমূলের আরেক নেতা কি বলছে দেখুন, 2 দিন আগেরই খবর, মোদী সরকার কি আঙুল চুষছে
কত বড় কথা দেখুন, কোথায় 56 ইঞ্চি মানে সিনা। বাংলাদেশ নিয়েও নেমে পড়লো কুণাল ঘোষ। কে এই কুণাল ঘোষ? মোদী সরকারকে তীব্র খোঁচা দিলেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। তৃণমূলের নেতা কুণাল ঘোষ বলছে মোদী সরকার কি আঙুল চুষছে, 56 ইঞ্চি বুক কই। তার মানে ফুল ফায়ার মুডে আছো এখন টোটাল ভারতের রাজনেতা থেকে শুরু করে আমার মতো সমস্ত সাধারণ মানুষ, যে অনেক দিন আতশবাজি টাজি এইসব স্ট্রাইক ফেস্ট্রাইক, সেই কবে একবার পাকিস্তানে হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক, ওরকম আর একটা কিছু আমরা দেখতে চাই, একটু রোমাঞ্চ, এসব না হলে হয় না। এদিকে দেখুন এবার একটা হাসির খবরের দিকে আপনাদেরকে নিয়ে যাব। মানে এই কিছুদিন ধরে সমস্ত রাজনেতাদের সাথে, ধর্মীয় নেতাদের সাথে আমাদের সুৎখোর বাবা, এই যে মধ্যিখানে রয়েছে আমাদের সুৎখোর বাবা, বিভিন্ন রকম মিটিং করেছে, জাতীয় ঐক্য। কিন্তু এই জাতীয় ঐক্য করতে গিয়ে অ্যাকচুয়াল কি হয়েছে দেখুন। এই যে জাতীয় ঐক্য হচ্ছে, এখানে ছবিগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ছবি, এখানে ছবিগুলো একবার দেখুন। আর আমি কি দেখাতে চাইছি একবার দেখুন। এই যে সুৎখোর বাবা এখানে বসে বসে জাতীয় ঐক্য বানিয়ে দিচ্ছে সবাইকে। আর এই যে দেখুন এখানে একজন ঘুমাচ্ছে, এখানে দেখুন এখানে একজন ঘুমাচ্ছে, এই লোক তো ঘুমিয়ে করে মাথা কাত হয়ে পড়েছে। আরে বাবা, এই লোক তো একবারে পাশ কেটে ঘুমাচ্ছে। এখানে একজন ঘুমাচ্ছে, এখানে একজন ঘুমাচ্ছে। এখানে দেখুন আশ্চর্যের বিষয় দেখুন, জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, এখানে একজন কথা বলছে, তার পাশেই মানুষটা ঘুমিয়ে একেবারে চিত। এখানে একজন কথা বলছে, তার পাশে আর একজন ঘুমিয়ে চিত। এখানে দেখুন এখানে একজন ঘুমাচ্ছে, এখানে একজন ঘুমাচ্ছে, এখানে একজন ঘুমাচ্ছে, এখানে একজন ঘুমাচ্ছে, এখানে একজন ঘুমাচ্ছে পুরো কাত হয়ে। মানে জাতীয় ঐক্য না, জাতীয় ঘুম দিবস হচ্ছিল এই বিগত 3-4 দিন ধরে। মানে এরাও আর তো মানে বোর হয়ে গিয়েছে যে ভাই কি বলবে। সবই তো জানি যে ভারতের আগ্রাসন শেখ হাসিনাকে বিতাড়িত করতে হবে, নির্বাচন নিয়ে তো কিছু বলবে না, যে নির্বাচন কবে হবে, কতদিনের মধ্যে হবে, কিভাবে হবে, এই সবই আমরা শুনতে চাই। কিন্তু আমাদের ইউনূস সরকার সে তো আর বলবে না, আওয়ামী লীগ, শেখ হাসিনা, ভারত, এর বাইরে কিছু যাবে না। সুতরাং এরা ঘুমিয়ে গিয়েছে, এরা আর কি করবে। কিন্তু এদের মনের কথা তো আর বলার মতো সাহস নেই, তাহলে তো একেবারে বিভিন্ন রকম কাজ করে দেবে। কিন্তু এদিকে দেখুন আর একটা বিষয়, গত 4 দিন আগের খবর, যুক্তরাজ্য যে একটা তীব্র নিন্দা করেছিল বাংলাদেশ সরকারের বিষয়ে, বিভিন্ন যেসব মানবাধিকার হরণ টরণ হচ্ছে সেই বিষয়ে যে তীব্র নিন্দা করেছিল, সেখানে যুক্তরাজ্যের হাই কমিশনারকে ডেকে পররাষ্ট্র উপদেষ্টা অসন্তোষ জারি করেছে যে আপনাদের এটা বলা ঠিক হয়নি, কিন্তু আমরা বাংলাদেশে একদম পুরো সুষ্ঠু সমস্ত কিছু রেখেছি, সমস্ত মানুষের সবকিছু নিরাপদ রয়েছে, এখানে কিছু হচ্ছে না, এই সব বিভিন্ন জিনিস বুঝিয়েছে। কিন্তু বোঝালে কি হবে, 4 ডিসেম্বর এই কথা বুঝিয়েছে, এদিকে 5 ডিসেম্বর কি বেরিয়েছে খবর দেখুন। ইউএস কংগ্রেসম্যান শেরম্যান আর্জ বাংলাদেশ গভ টু প্রোটেক্ট হিন্দু মাইনরিটি। মানে কোন দিক দিয়ে এই সরকার ছাড় পাচ্ছে না। আমি যে বললাম না যে আন্তর্জাতিক মহল থেকে এই সরকার তাদের যে সাপোর্ট সেটা হারিয়েছে বহু আগেই। এখন তারা যতই নাটক করুক আর যতই যা মানবতা দেখাক, আইনি প্রতিষ্ঠা দেখাক, সেগুলো আর কার্যকর হবে না। এখানে সার্জিস কি বলছে দেখুন, যারা প্রোপাগান্ডা করে তাদের পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই। তা সার্জিস ভাই চলো, প্রোপাগান্ডা কারা করে এবার আমরা একটু খেলতে শুরু করি। প্রোপাগান্ডা কারা করে সার্জিস তুমি দেখো। নতুন নকশার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। 20 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকার নোটের টাকা মূল্যমানের নতুন নোট আগামী 6 মাসের মধ্যে বাজারে আসবে। বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করার পর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসেন নতুন নোট আসা নিশ্চিত করে দিয়েছে। মানে এটা আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম না যে নতুন নোট আসতে চলেছে, তো এটা এখন নিশ্চিত হয়ে গিয়েছে এবং বাংলাদেশের ব্যাংকের নোটের দৃশ্যমান পরিচয়কে নতুন আকার দিতে তারা প্রস্তুত। মানে নোটের পুরো চিত্র বদলে দেবে এবং সেখানে সেই চিত্রে থাকবে শেখ মুজিবুর রহমানের জায়গায় ধর্মীয় স্থান, ঐতিহ্যবাহী বাংলা মেটফিপ এবং জুলাই বিপ্লবের গ্রাফি থাকবে। তা সার্জিস, প্রপাগান্ডা কারা করছে? প্রপাগান্ডা তোমরাই করছো, দেশের মানুষের সাথে করেছো প্রপাগান্ডা। তোমরা প্রপাগান্ডা দেশের মানুষের সাথে কি করেছো? এটা ছাত্র আন্দোলন, আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে ভালো একটা দেশ গড়বো, আমাদের বৈষম্য থাকবে না আমাদের সমাজে, সেইটা তোমাদের আন্দোলন দেখিয়ে দেশের মানুষকে এক জায়গায় করেছো। কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এই আন্দোলনটা ছিল পাকিস্তানপন্থী আন্দোলন, বাংলাদেশের যে স্বাধীনতার যে চেতনা সেটাকে ধ্বংস করার আন্দোলন। কারণ তোমরা ক্ষমতায় এসেই দেখো কি করছো। এখন নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বদলে দেশের মানুষের কি উপকার হবে ভাই?
এটা তোমাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি করার জন্যই এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। এখানে দেখুন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন। কবের খবর? 7ই ডিসেম্বরের খবর। মানে শেখ হাসিনাকে এই ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তার করার জন্য আদেশ জারি করা হলো, ধরে আনার জন্য একবার আদেশ জারি করা হলো, বিভিন্ন রকম হলো, সেগুলো কোনো কার্যকর হলো না। এখন সেই ট্রাইব্যুনালে আবেদন করা হচ্ছে যে শেখ হাসিনা যেন কোনো রকম বক্তব্য না দেয় বাইরে দেশ থেকে। সুতরাং সার্জিস, প্রপাগ্যান্ডা কারা করছে দেখেছো? এখানে একটা খবর দেখো, কারাগার থেকে পালিয়ে যাওয়া 700 বন্দী এখনো পলাতক, যারা মারাত্মক অভিযোগে অভিযুক্ত এবং ফাঁসি দণ্ড হয়েছে। এরকম 700 বন্দী এখনো পলাতক সার্জিস, আর তোমরা সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে ধরে নিয়ে যাচ্ছ, কিছু একটা হলেই মামলা মোকদ্দমা করছো, খুঁজে খুঁজে নিয়ে আসছো। কিন্তু এই 700 যে বন্দী, যারা আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি এবং কুখ্যাত আসামি, তাদেরকে তোমরা এখনো খুঁজে বার করতে পারোনি। এখানে দেখো পরের খবর, 7ই ডিসেম্বরের খবর, চট্টগ্রামে ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশের এএসআই সহ 6 জন। সার্জিস, প্রপাগ্যান্ডা কারা করছে দেখেছো? আজ তোমাদের শাসন আওতায়, শাসন আমলে পুলিশ পর্যন্ত ডাকাতি করছে। সার্জিস, প্রপাগ্যান্ডা কারা করছে দেখছো? আর প্রপাগ্যান্ডা করার ফলে তোমাদের অবস্থা এখন এই 4 মাসেই কি হয়ে গিয়েছে বন্ধুরা। দেখুন এখানে গত 5ই ডিসেম্বরের খবর বলছি, মানে 2-3 দিন আগের, বৈষম্য বিরোধীদের ডাকা সভায় যোগ দেয়নি মূল ধারার ছাত্র সংগঠনগুলো। কেন যোগ দেয়নি? তার কারণ হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে অগণতান্ত্রিক, তাদের বিরুদ্ধে মানে এই সার্জিস আলম, এইসব যেসব মাথামোটা পাকিস্তানিরা আছে, বিশাল শিক্ষিত, এদেরকে বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তোলে ছাত্র সংগঠনগুলো। 4 ডিসেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ডাকা সভা বয়কট করেছে মূল ধারার ছাত্র সংগঠন। তো ফল পেতে শুরু করেছো সার্জিস? প্রপাগ্যান্ডা কারা করছে এবার বুঝতে পারছো? এই যে পরবর্তী খবর দেখুন, ছাত্র প্রতিনিধি বলতে শুধু একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের নেতাদের বোঝায় না। 5ই ডিসেম্বরের খবর, 2-3 দিন আগের খবর। এর মধ্যেই হানাহানি, ক্ষমতার লোভ। ভাই তোমরা শিক্ষা, মানে ছাত্র যে সমাজ, তোমাদের ভিতরে তো লোভ, লালসা এসব কিছু থাকার কথা নয়। তোমরা রাস্তায় নেমেছিলে দেশে বৈষম্য দূর করতে, কিন্তু বৈষম্য দূর করতে গিয়ে অ্যাকচুয়াল তোমরা এবার দেখাতে শুরু করেছো যে তোমাদের ভিতরে ঠিক লোভ, লালসা আর রাজনীতিতে ক্ষমতা পাওয়ার যে লোভ, সেটা কতটা। এরই মধ্যে হানাহানি শুরু হয়ে গিয়েছে। ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল ও ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন নেতাকর্মীরা শহীদ হয়েছে, কিন্তু আমরা দেখেছি প্রধান উপদেষ্টা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন, সেখানে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের নেতারা ছিল। এটা দুঃখজনক। মানে খেলা শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে। পরবর্তী খবর দেখুন, আমদানি রপ্তানি বন্ধ হলে বাংলাদেশের চেয়ে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে। মানে বললাম না, বর্তমান সরকার এবং পাকিস্তানপন্থী যে সমস্ত রাজনেতারা আছে, তাদের একমাত্র হাতিয়ার শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং বাংলাদেশ। তো এটা কে বলেছে? এটা বলেছে কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল, এই যে ব্রিগেডিয়ার, ইনি হচ্ছে ব্রিগেডিয়ার সাহেব। যদি আমদানি রপ্তানি বন্ধ হলে ভারতের ক্ষতি হতো, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা সেটা এক্ষুনি করতেন, এতে কোনো সন্দেহ নেই। মানে ভারতকে যদি ক্ষতিগ্রস্ত করা যেত, বাংলাদেশ আমদানি রপ্তানি বন্ধ করাতে, আপনারা বয়কট করাতে, যদি ভারতের এতটুকুও কোনো কিছু আঁচড় লাগতো, তাহলে মানুষ সবই বুঝতে পারে। তাহলে আপনারা চুপচাপ বসে থাকতেন না, এক্ষুনি যে কোনো উপায়ে, আপনাদের যত বড় ক্ষতি হোক না কেন, যে কোনো উপায়ে আপনারা সেই কাজটা করতেন। সুতরাং মানুষকে বোকা বানানো বন্ধ করুন। আর বন্ধুরা, এই কাজগুলো কেন করা হচ্ছে, এই ভারত এই সব বিদ্বেষপূর্ণ কাজ কেন হচ্ছে, তার একটা রিপোর্ট দেখাই আপনাদের। রিপোর্টটা পড়ছি, আপনারাই সব বুঝতে পারবেন কি হয়েছে। মোহাম্মদ ইউনূস সরকারের আমলে বাংলাদেশে বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি। সাধারণ মানুষের নজর ঘোরাতেই কি তাহলে ভারত বিদ্বেষের জিগির? প্রশ্ন উঠছে। বাংলাদেশের সংবাদপত্র কালের কণ্ঠ সূত্রের খবর এটা। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর তথ্য বলছে, এই অর্থবর্ষের 4 মাসেই রাজস্ব আয়ে টানাটানি চলছে। ঘাটতি ছাড়িয়েছে প্রায় 31,000 কোটি টাকা। এর মধ্যে সবথেকে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। 4 মাসে ঘাটতির পরিমাণ 13,500 কোটি টাকা। এই বিপুল পরিমাণ ঘাটতির কারণেই বাংলাদেশে কর্মসংস্থানও তৈরি হয়নি। সুতরাং এবার বুঝতে পারছেন ইউনূস সরকার কেন বারবার এইসব ভারত
বিদ্বেষ, ভারত, এই সমস্ত বিষয় এগুলো কেন করছে? কারণ তাদের ভিতরে অনেক গলদ থেকে গিয়েছে। তারা বুঝতে পারছে যে আমরা দেশটাকে কোথায় নিয়ে গিয়েছি, কি দেশ ছিল আর কি 4 মাসে দেশটাকে কোথায় নিয়ে গিয়েছি। এবং এই 4 মাসে আমরা একটাও ভালো কাজ করতে পারিনি মানুষের জন্য, সমাজের জন্য একটাও ভালো কাজ করতে পারিনি, কোনো উন্নতি আনতে পারিনি। সুতরাং এগুলোকে তো ঢাকতে হবে। মানুষকে, আপনার কাছে সময় 24 ঘন্টাই আছে, কিন্তু সেই 24 ঘন্টা সময় আপনাকে এমন এমন কাজে লাগিয়ে দেওয়া হয়েছে, আপনাকে এমন এমন চিন্তা ভাবনা করতে বাধ্য করা হয়েছে যে আপনি অ্যাকচুয়াল বিষয়গুলো চিন্তাই করছেন না, যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। সেই জন্যই এই খেলাটা খেলছে। আর অ্যাকচুয়াল বাংলাদেশে মানুষ, সাধারণ মানুষ, এই পাকিস্তানপন্থী যারা পাকিস্তানপন্থী না, যারা অ্যাকচুয়াল বাংলাদেশি, তাদের অবস্থা এখন কি সেটা এই খবরটা দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, কথা বলছি 9ই ডিসেম্বর আজকেই প্রকাশিত হওয়া আনন্দবাজার পত্রিকার একটি খবর। জেলে যেতেও রাজি, আর ফিরতে চাই না বাংলাদেশে, বলছে খোদ বাংলাদেশেরই লোক। ত্রিপুরা দিয়ে ভারতে ঢুকেই 10 জন আটক বাংলাদেশি এই কথা বলছে। তাদের একটু গল্পটা শুনুন, 2 লাইন শুনুন, আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো যে অ্যাকচুয়াল বাংলাদেশের মানুষ এখন কি পরিস্থিতিতে আছে। পেশায় অটোচালক শঙ্কর শনিবার ত্রিপুরা হয়ে ভারতে ঢুকতেই আটক করা হয় শঙ্কর এবং তার পরিবারের 9 সদস্যকে। শঙ্করের সঙ্গে ভারতে এসেছেন তার স্ত্রী, সন্তান, ভাই এবং বাবা। এক সংবাদ মাধ্যমের কাছে শঙ্কর দাবি করেছেন, বাংলাদেশে আমরা নিরাপদ নই, ক্রমাগত হুমকি আর হামলার মুখে পড়তে হচ্ছে, অভিযোগ দায়েরও করা যাচ্ছে না, অটো চালিয়ে রোজগার করি, কিন্তু এখন তা আরো দুঃসাধ্য হয়ে উঠেছে। এরপরই শঙ্করের মন্তব্য, শান্তির খোঁজে সীমান্ত পেরিয়ে চলে এসেছি, যদি জেলে যেতে হয় যাব, তবে বাংলাদেশে আর ফিরবো না। তো এই হচ্ছে একজন সাধারণ বাংলাদেশীর জীবন। আজ এই উগ্রবাদী, এই সুদখোর, এই জামাতপন্থী, এই ষড়যন্ত্রকারী সরকারের আমলে মানুষের দিন দেখতে হচ্ছে। সুতরাং মুখে এরা না বললেও ভিতরে ভিতরে এরা ঠিকই অনুধাবন করে নিয়েছে যে শেখ হাসিনা আবারও রিটার্ন মারতে পারে এবং খুব শীঘ্রই আবারও রিটার্ন মারবে। সেই জন্য আমরা যত সম্ভব আমাদের যে শেষ প্রচেষ্টা যা আছে সমস্ত শক্তি দিয়ে সেই জিনিসটার বিরোধিতা করতে হবে, সেটার সাথে লড়াই করতে হবে। কিন্তু এরা বুঝতে পারছে না যে একবার যদি শেখ হাসিনার ডাক আসে তাহলে এই মাটি হলো বঙ্গবন্ধুর, এই মাটি শেখ হাসিনার, এই মাটি আমার, এই মাটি আওয়ামী লীগের। আরে আমি আওয়ামী লীগের লোক, আমি বঙ্গবন্ধুর, আমি শেখ হাসিনার লোক। এই দেশে একমাত্র যদি দল থাকে, একটাই দল, সেটা আওয়ামী লীগ। অন্য কোনো দল এই মাটিতে আসবে না। শেখ হাসিনা অচিরে বাংলাদেশে পাওয়া রাখবে, এটা আপনার কাছে শুনলাম প্রধানমন্ত্রী ষড়যন্ত্র করে। আমি তো আজ পর্যন্ত কারো কাছে শুনি নাই। কোথায়? আমি তো ষড়যন্ত্র কিছুই দেখি না। ষড়যন্ত্র যাই করে সবে বিএনপি আর জামাত আর ডক্টর ইউনূস, এই 3 জন মিলে ষড়যন্ত্র করে। আর যে আপনার ওই যে বিকাশ টুরু আছে না, বিকাশ টুরু ষড়যন্ত্র করে। আর কে ষড়যন্ত্র করে? এত 5 তারিখে আপনি সব পোলা পাইনে ব্যাংক ডাকাতি করে লয়ে গেছে টাকা পয়সা। তাই এটা কি প্রধানমন্ত্রীর দোষ? এটা কি শেখ হাসিনার দোষ? এটা তো আপনারাও করছেন, বিএনপি করছে, জামাত করছে, হেফাজত ইসলাম করছে। হ্যাঁ, বিএনপি জামাত করছে। আমি বলি, আমি বলি, আমার দাদা আওয়ামী লীগ, আমার বাবা আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ। আমার যে জন্ম দুনিয়া আসবে ও তো আওয়ামী লীগ। তা আওয়ামী লীগ কেরা ধ্বংস করবে কেরা? এরকম কে বলছে? আমি তো বলি, আমি তো বাংলার মাটিতে বলতেছি আমি আওয়ামী লীগ। তা আমার নামটা মুছে দেব, আমার মারিয়া লোক। আমি তো আওয়ামী লীগ, আমার রক্ত আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বলবে রাজপথে নামে, এখন নামবো। যখনই সে বলবে তখন আপনি দেখবেন যে ঢাকার রাজপথ ভূমিকম্প হয়ে যাবে শুধু আওয়ামী লীগের পিসারে। তখন এই যে বিএনপি কন, জামাত কন, আর যে আপনার এই যে ওই অন্য দল আছে না বং পার্টি, এটি যে কন, এত বিশ্রী পাবো না। আওয়ামী লীগের সাথে ইসকনের সাথে সম্পর্ক কি সম্পর্ক আছে? এটা ওরা একটা সংখ্যালঘু। এটা আপনার ভুল প্রশ্ন, আপনি আগে জানেন। কারণ আপনার ওই বিএনপির কিছু লোকজন বলে যে এরা শেখ হাসিনা করাইতেছে, এগুলো ভুল কথা। বিরোধী দল হইলে একটা দল তখনকার এই করে সেই করে, হ্যান করে ত্যান করে, আসলে কিছুই না, হুদা ভুয়া। বাস্তবতা বড় কঠিন। আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের ভিতরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ। সেটা কিভাবে হবে সেটা আল্লাপাক জানে আর আমাদের নেত্রী জানে। সবাই পরিস্থিতি আছে, যখন নেত্রী বলবে রাজপথে নামো, আমরা রাজপথে নামবো। উনি কার মেয়ে? বঙ্গবন্ধুর মেয়ে। উনি তো দুর্বল না, উনি কি বিলই? উনি বাঘ, উনি সিংহের মতো গর্জন লইতে আসবে। কোথায় পালিয়ে গেছে? সে বর্তমান প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের। দেশে একটা নৈরাজ্য বাজে, নৈরাজ্য বাজার কারণে আপনার ছাত্র সংগঠন একটা জঙ্গলি সংগঠনের সাথে জড়িত, তারা আইএস এর লোক। এটা প্রমাণ করার জন্য আমাদের নেত্রী একটু বেড়াইতে গেছে। সেনাবাহিনী নিজস্ব হেলিকপ্টার করিয়া তাকে ইন্ডিয়া সসম্মানে পৌঁছে দিয়েছে। পালাইলো কোথায়? পালাইলো, সে যদি পালাই যেত তাহলে সে তার কি যাইতে দিত? এই মাটি হলো বঙ্গবন্ধুর, এই মাটি শেখ হাসিনার, এই মাটি আমার,
এই মাটি আওয়ামী লীগের। এই মাটিতে আওয়ামী লীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। তখনকার এই জামাত, বিএনপি, এই হেফাজত কোথায় পালাইবে? পালানোর জায়গা পাইবে না, খুঁজে রাস্তা পাইবে না। এটা আওয়ামী লীগের বাংলাদেশ কেন? না না না, এটা আওয়ামী লীগের। কেন আওয়ামী লীগ? এই জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। এই মাটি হলো বঙ্গবন্ধুর, এই মাটি শেখ হাসিনার, এই মাটি আমার, এই মাটি আওয়ামী লীগের। এই মাটিতে আওয়ামী লীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। তখনকার এই জামাত, বিএনপি, এই হেফাজত কোথায় পালাইবে? পালানোর জায়গা পাইবে না, খুঁজে রাস্তা পাইবে না। কোন সরকারটা আছে? কি সরকার আছে? একজন এনজিও মার্কার সরকার, একজন এনজিওর যে সুদের ব্যবসায়ী, কোনো সরকার। এই যে ধানমন্ডি 32 নম্বর, সেদিনও মিছিল দিলাম, গোপালগঞ্জে মিছিল হচ্ছে, আপনার চট্টগ্রাম মিছিল হচ্ছে, নোয়াখালীতে মিছিল হইতেছে, ফেনীতে মিছিল হয়, খুলনায় মিছিল হয়, প্রোগ্রাম হয়। কোন জায়গায় প্রোগ্রামটা না হয় আওয়ামী লীগের? কোথায় হয় না? এই মাটি হলো বঙ্গবন্ধুর, এই মাটি শেখ হাসিনার, এই মাটি আমার, এই মাটি আওয়ামী লীগের। এই মাটিতে আওয়ামী লীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। তখনকার এই জামাত, বিএনপি। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এরও বিষয়ে আমরা আরো ধারাবাহিক কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। ভালো নাই আঙ্কেল, শেখ হাসিনার সময় আমরা কামাই করতে পারছি বাবা, এখন আমরা ভালো নাই। কারণ এই ইরা সিন্ডিকেট ভাঙবো, এই ভাঙবো, সেই ভাঙবো, দেশ স্বাভাবিকের 4 মাস হচ্ছে এই দেশে সরকার পরিবর্তন হবা, কিন্তু সাধারণ মানুষের কোনো পরিবর্তন নাই। কথা বুঝছেন? শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম। হ্যাঁ, শেখ হাসিনা তো আসবোই, আমরা না চালু আইবো, সে বিরোধী দল না, শক্তিশালী দল। আমি লীগ, শেখ হাসিনা না আসলে শেখ হাসিনার বদলে আরেকজন আইবো তো। এ দেশে কি ওরা আটকাতে পারবো? আচ্ছা, এখন এই আগামী জাতীয় নির্বাচনে আপনি আপনি কাকে ভোট দিবেন? জাতীয় নির্বাচনে এখন কাকে ভোট দেব এটা তো বলতে পারছি না। সবাই তো চোর, চোর গেছে, ডাকাইতে আইছে। এখন ভালো লোক যারে পামু তারে ভোট দিমু। কথা বুঝছেন? এ দেশে কিরা এই আমি লীগও চুরি চট্টা করে পলাইছে, বিএনপি চুরি চারটা করে 2008 সালে পলাইছিল, 6 সালে। আবার এখন ওরা দেশে আবার ফেরতেছে, আবার চুরি করার ধান দেয়। এ দেশে তো ভালো মানুষ নাই। ভালো কারে কইবেন? ভালো এখন নতুন কিছু আসতে হইব। আওয়ামী লীগ বিএনপি তো আমার বুদ্ধির বারে দেখলাম বাবা। বিএনপি আওয়ামী লীগ ছাড়াও তো আরো দল আছে, আরো দল আছে। হ্যাঁ, ওইগুলাই এখন নতুন দল আছে, যে জামাত ইসলাম আছে, আপনার হচ্ছে আছে, আপনার হ্যাঁ চরমুনাই আছে, ইসলামী ফাউন্ডেশন আছে, ইসলামী আন্দোলন আছে। ঈদের ভিতর আসুক। সাধারণ লোক তো এ দেশের তো ধরেন বড় বড় যারা চাকরিজীবী তারা চুরি করে দেশের টাকা পাচার করেছে। এ দেশের নেতা মন্ত্রী এমপি যারা তারাও টাকা পাচার করেছে। তো এ দেশে তো সাধারণ লোকের ব্যথা তো কেউ বোঝে না বাবা। হাসিনারে চাই, হাসিনারে খালি আমি চালিত হইব না, এ দেশের জনগণের চাতি হইব। হাসিনা তো পলা ভুল করেছে। ও যদি সেই সময় আত্মসমর্থন করতো, কি পদত্যাগ করে দেশেই থাকতো, ও কি দেশের লোক মারি ফেলতো নাকি? ও দেশ ছাড়া পলাইলো। আপনি আগে ভালো ছিলেন নাকি শেখ হাসিনা, মানে বর্তমানে ভালো আছেন নাকি শেখ হাসিনার আমলে ভালো ছিলেন? শেখ হাসিনার আমলে হিসাবে ভালো ছিলাম। কেন? তখন টাকা পয়সা রুজি রোজগার হইতো, ভালোভাবে একটু চলতে পারতাম। এখন তো এই মনে করেন 3-4 মাস ধরে কামাই রুজি নাই, চলতে পারি না, বউ বাচ্চা লইয়া বাসা ভাড়া দিয়ে থাকতে পারি না। সারা আমি অবশ্য বাজার করি না, তা জানা মতে 80 টাকা কেজি আলু বিক্রি হয়। হ্যাঁ, আমগুলো যাই আইব, হ্যাঁ ভালো। কারণ আমরা তো আর পুরো দেশ চালাইতে পারি না, আমরা রিক্সা চালাইয়া খাই। আমরা যাই ইনকাম করি, আমরা ইনকামের দান্দায় থাকি, ঠিক আছে। এখন যাই চালাক, দ্রব্যমূল্যের দামটা কম থাকলেই আমার লইগা ভালো। এদূরই আমার কথা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তায় আছি, আর রাস্তায় আমরা জনগণের কাছে মত নিতে চাচ্ছি যে জনমত এখন ভালো আছে নাকি শেখ হাসিনার আমলে ভালো ছিল, সেটা আমরা জানতে চাচ্ছি সরাসরি। আমরা আরেকজনের কাছে জানতে চাইবো, এই ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো। আঙ্কেল, আপনি এখন ভালো আছেন নাকি আগে ভালো ছিলেন? আজকে ইনকাম কত করছে? আপনি এখন ভালো আছেন নাকি আগে ভালো ছিলেন? ইনশাআল্লাহ এখন ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। সরকার পতনের পর এই 2টা দিন ধরে মোটামুটি ইনকাম করা যায়, 500-600 টাকার মতো ইনকাম করছি। আর আমি কই এই যে অটো গাড়িগুলো বন্ধ হোক, আর বন্ধ করুক, বর্তমানে সরকার অটো গাড়ি বন্ধ করুক। বন্ধ করলে আমরা কিছুটা পরিকল্পিতভাবে ছেলেবেলে নিয়ে চলতে পারবো ঢাকা সিটিতে। নালে বাসা ভাড়া এবং বাড়িওয়ালারা অনেক চাপ সৃষ্টি করে আমাদের উপরে। এটা বর্তমানে সরকার
মনে করেন অটো রিক্সাটা বন্ধ করুক, হয়তো পায়ের রিক্সা উঠাই ব্যবসা প্রধান হ্যাঁ যারা সিন্ডিকেট করে রাখছে এদের বিচারের আওতায় এনে এদের বিচার করুন। যে মনে করেন এমন একটা সৃষ্টি করে জন্য যে সাধারণত মানুষ বিপদে না পড়তে পারে, বিপদে পড়লে অবশ্যই মনে করেন এই সরকার যেন এর পদক্ষেপ নেয়। আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন? ভোট জাতীয় নির্বাচনে কাকে ভোট দেব সেটা ফোকলাতারের আড়ালের ভোট। আমরা দুইবার করে মনে করেন আমার ভোট আমি ফখরুদ্দিনের আমলে ভোট দিছি, একটা ভোট দিছি, তারপরে আমি ভোট দিতে পারি না এখন পর্যন্ত। এখন যেই সরকার ভালো কাজ করবে তাকেই অবশ্যই দেব। আমরা ফিল্ডে যদি মনে করেন ভালো দেখি যারে হেরেই ভোট দেব। এই দেশটা যে পরিচালনা করতে পারবে, এই সেনাবাহিনী প্রদান করছে মনে করেন এই যে দেশটা পরিচালনা করতে আছে খুব ভালো করতে আছে, কিন্তু অটো রিক্সাটা বন্ধ করুক, আর নাহলে আমাকে পায়ের রিক্সা উঠাই তো আমার অটো নামাই। রাজনীতির নতুন কৌশল হাতে নিয়েছেন শেখ হাসিনা। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করায় ডক্টর ইউনূস, উপদেষ্টা পরিষদ ও সমন্বয়কদের বিচার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত চলে যান শেখ হাসিনা। দীর্ঘদিন প্রকাশ্যে না এলেও নভেম্বর মাস থেকে নেতাকর্মীদের সাথে তার ফোন আলাপ ফাঁস হতে থাকে। প্রবাসী আওয়ামী লীগের বিভিন্ন সমাবেশেও ভার্চুয়ালি তাকে বক্তব্য দিতে দেখা গেছে। আইন করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনগুলি হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন। 5 আগস্টের পর অনেক বিশ্লেষক আওয়ামী লীগ ও শেখ হাসিনার শেষ দেখে ফেলেছিলেন। তারা দাবি করেছিলেন শেখ হাসিনার রাজনীতি শেষ, এমনকি আওয়ামী লীগের দল হিসেবে ফিরে আসতে অন্তত 20 বছর সময় লাগবে, অথবা মুসলিম লীগের মতো দলটির বিলীন হয়ে যাবে। তবে সব জল্পনা কল্পনাতে আপাতত পানি ঢেলে রাজনীতির নতুন কৌশলে হাঁটছেন শেখ হাসিনা। গতকাল লন্ডনে অনুষ্ঠিত প্রবাসী আওয়ামী লীগের সমাবেশে ঘোষণা দিয়ে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন তিনি। এ সময় তাকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। জনগণের ভোট ভারতের অধিকার, ভোট ও ভারতের অধিকার আদায় করতে যে যারা জীবন দিয়েছেন তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। দেশে বিদ্যমান পরিস্থিতির কড়া সমালোচনা করেছেন শেখ হাসিনা। এই সময় তার শাসনামলের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি বর্তমান সরকারের ব্যর্থতা ও অপকর্মের ফিরিস্তিও স্বভাবসুলভ ভঙ্গিতে বর্ণনা করেছেন। মেগা প্রকল্পের দুর্নীতির বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, মেগা প্রকল্পে দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে তা প্রমাণ করে দেখাক। সংখ্যালঘু নির্যাতন, আওয়ামী লীগের 5,000 নেতাকর্মীদের হতাহত করা, নেতাকর্মীদের খুঁজে না পেয়ে তাদের গৃহপালিত পশু পিটিয়ে হত্যা করা, নামাজরত থাকা অবস্থায় ছাত্রলীগের নেতার মাকে হত্যা, 3,000-এর উপর পুলিশ হত্যা, বিপুল সংখ্যক আনসারকে গুম করার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এসবই ডক্টর ইউনূসের মেটিকুলাস প্ল্যানের অংশ। ডক্টর ইউনূস ও সমন্বয়করা অবৈধভাবে ক্ষমতায় বসার জন্য ঠান্ডা মাথায় আবু সাইদ, মুগ্ধসহ সকল হত্যাকাণ্ড সংগঠিত করেছে। শেখ হাসিনা বলেন, যুদ্ধ অপরাধীদের যেমন বিচার করেছি, 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার যেমন বাংলার মাটিতে হয়েছে, একদিন ডক্টর ইউনূস, তার উপদেষ্টা ও সমন্বয়কদের বিচার আমরা এদেশের মাটিতে করবই ইনশাল্লাহ। এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন, যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007 দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল, এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয়। ডক্টর ইউনূসকে অর্থ পাচারকারী ও কর ফাঁকিবাজ হিসেবেও সাব্যস্ত করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, নিজের 666 কোটি টাকার কর ফাঁকি মামলা অবৈধভাবে উঠিয়ে নিয়ে আবার অন্যকে পাচারকারী বলছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এই ট্রাইব্যুনালের কোনো গ্রহণযোগ্যতা নেই। যুদ্ধ অপরাধীদের বিচারের সময় যিনি যুদ্ধ অপরাধীদের পক্ষ নিয়ে মামলা লড়েছেন তাকে বানানো হয়েছে চিফ প্রসিকিউটর। জামায়াতের বি টিম হিসেবে পরিচিত এবি পার্টির নেতাকে করা হয়েছে চেয়ারম্যান। কাজেই এই আদালত তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হলো, সেই জবাব এই খুনি ইউনূস, ফ্যাসিবাদ, স্বৈরাচার তাকে দিতে হবে, সেই জবাব তাকে দিতে হবে, তার ওই মাস্টারমাইন্ড এবং তার সমন্বয়কদের দিতে হবে, তার উপদেষ্টাদের দিতে হবে। ষড়যন্ত্র করে রক্তপাত ঘটিয়ে জুলাই মাসে সাধারণ মানুষকে খেপিয়ে তোলা হয়েছিল। আরও রক্তপাত এড়াতে তিনি ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন, কিন্তু সে সুযোগ তাকে দেয়। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়তে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।